হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। নতুন 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের 2024 সালটা বাংলাদেশের থিয়েটারের জন্য অদ্ভুত একটা সময় গেছে। অনেক থিয়েটার দল নাটক মঞ্চায়ন করতে পেরেছেন, অনেক নাট্য দল মঞ্চায়ন করতে পারেননি। তো কি হয়েছে, থিয়েটার কি থেমে থাকবে? থাকবে না। তাই নতুন বছরে আমি আপনাদের জন্য একটি বই পাঠ করতে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকথা। এটি নাট্যচিন্তা ফাউন্ডেশন কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। বইটির দ্বিতীয় সংস্করণ, যেটি জানুয়ারি 2013-তে হয়েছে, সেটি আমি আপনাদের জন্য পাঠ করব। এবং এই বইটি রথীন চক্রবর্তী তিনি সম্পাদনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন নাটকের চিন্তা নিয়ে উনি এই লেখাটি লিখেছিলেন, যেটি রথীন চক্রবর্তী সম্পাদনা করেছেন। তো আজ থেকে এই বইটি পড়ব এবং এই বইটির বিভিন্ন চ্যাপ্টার একে একে আপনাদের সামনে এই হ্যালো থিয়েটারের মাধ্যমে প্রকাশ করব। এই নাট্যচিন্তা বইটিতে বাল্মীকি প্রতিভা সম্পর্কে প্রথম চ্যাপ্টারটা শুরু হয়েছে। তো পড়ছি আপনাদের উদ্দেশ্যে। বাল্মীকি প্রতিভা 1। আমাদের বাড়িতে পাতায় পাতায় চিত্র বিচিত্র করা কবি মুরের রচিত একখানি আইরিশ মেলোডিস ছিল। অক্ষয়বাবুর কাছে সেই কবিতাগুলির মুগ্ধ আবৃত্তি অনেকবার শুনিয়াছি। ছবির সঙ্গে বিজড়িত সেই কবিতাগুলি আমার মনে আয়ারল্যান্ডের একটি পুরাতন মায়ালোক সৃজন করিয়াছিল। তখন কবিতার সুরগুলি শুনি নাই, তাহা আমার কল্পনার মধ্যেই ছিল। ছবিতে বীণা আঁকা ছিল, সেই বীণার সুর আমার মনের মধ্যে বাজিত। এই আইরিশ মেলোডিজ আমি সুরে শুনিব, শিখিব এবং শিখিয়া আসিয়া অক্ষয়বাবুকে শুনাইব, ইহা আমার বড় ইচ্ছা ছিল। দুর্ভাগ্যক্রমে জীবনের কোনো ইচ্ছা পূর্ণ হয় এবং পূর্ণ হইয়াই আত্মহত্যা সাধন করে। আইরিশ মেলোডিজ বিলেতে গিয়া কতকগুলি শুনিলাম ও শিখিলাম, কিন্তু আগাগোড়ার সব গানগুলি সম্পূর্ণ করিবার ইচ্ছা আর রহিল না। অনেকগুলি সুর মিষ্ট এবং করুণ এবং সরল, কিন্তু তবু তাহাতে আয়ারল্যান্ডের প্রাচীন কবি সভার নীরব বীণা তেমন করিয়া যোগ দিল না। দেশে ফিরিয়া আসিয়া এই সকল এবং অন্যান্য বিলেতি গান স্বজন সমাজে গাহিয়া শুনাইলাম। সকলেই বলিলেন, রবির গলা এমন বদল হইল কেন? কেমন যেন বিদেশি রকমের, মজার রকমের হইয়াছে। এমনকি তাহারা বলিতে, আমার কথা কহিবার গলারও একটু কেমন সুর বদল হইয়া গিয়াছে। এই দেশি ও বিলেতি সুরের চর্চার মধ্যে বাল্মীকি প্রতিভার জন্ম হইল। ইহার সুরগুলি অধিকাংশই দিশি, কিন্তু এই গীতিনাট্যে তাহাকে তাহার বৈঠকি মর্যাদা হইতে অন্য ক্ষেত্রে বাহির করিয়া আনা হইয়াছে। উড়িয়ে চলা যাহার ব্যবসায় তাহাকে মাটিতে দৌড় করাইবার কাজে লাগানো গিয়াছে। যাহারা এই গীতিনাট্যের অভিনয় দেখিয়াছেন তাহারা আশা করি এ কথা সকলেই স্বীকার করিবেন যে সঙ্গীতকে এইরূপ নাট্যকার্যে নিযুক্ত করাটা অসঙ্গত বা নিষ্ফল হয় নাই। বাল্মীকি প্রতিভা গীতিনাট্যের ইহাই বিশেষত্ব। সঙ্গীতের এইরূপ বন্ধন মোচন ও তাহাকে নিঃসংকোচে সকল প্রকার ব্যবহারে লাগাইবার আনন্দ আমার মনকে বিশেষভাবে অধিকার করিয়াছিল। বাল্মীকি প্রতিভার অনেকগুলি গান বৈঠকি ভাঙা গান, অনেকগুলি জ্যোতি দাদার রচিত গদের সুর বসানো এবং গুটি তিনেক গান বিলাতি সুর হইতে লওয়া। আমাদের বৈঠকি গানের তেলেনা অঙ্গের সুরগুলিকে সহজেই এইরূপ নাটকের প্রয়োজনে ব্যবহার করা যাইতে পারে। এই নাট্যে অনেক স্থলে তাহা করা হইয়াছে। বিলাতি সুরের মধ্যে দুইটিকে ডাকাতদের মত্ততার গানে লাগানো হইয়াছে এবং একটি আইরিশ সুর বনদেবীর বিলাপ গানে বসাইয়াছি। বস্তুত বাল্মীকি প্রতিভা পাঠযোগ্য কাব্যগ্রন্থ নহে, উহা সঙ্গীতের একটি নূতন পরীক্ষা। অভিনয়ের সঙ্গে কানে না শুনিলে ইহার কোনো স্বাদ গ্রহণ সম্ভবপর নহে। ইউরোপীয় ভাষায় যাহাকে অপেরা বলে, বাল্মীকি প্রতিভা তাহা নহে। ইহা সুর নাটিকা, অর্থাৎ সঙ্গীতই ইহার মধ্যে প্রাধান্য লাভ করে নাই। ইহার নাট্য বিষয়ক সুর করিয়া অভিনয় করা হয় মাত্র। স্বতন্ত্র সঙ্গীতের মাধুর্য ইহার অতি অল্প স্থলেই আছে।
আমার বিলেতে যাইবার আগে হইতে আমাদের বাড়িতে মাঝে মাঝে বিদ্য জনসমাগম নামে সাহিত্যিকদের সম্মিলন হইত। সেই সম্মিলনে গীতবাদ্য, কবিতা আবৃত্তি ও আহারের আয়োজন থাকিত। আমি বিলেত হইতে ফিরিয়া আসার পর একবার সম্মিলনী আহত হইয়াছিল, ইহাই শেষবার। এই সম্মিলনী উপলক্ষে বাল্মীকি প্রতিভা রচিত হয়। আমি বাল্মীকি সাজিয়াছিলাম এবং আমার ভ্রাতুষ্পুত্রী প্রতিভা সরস্বতী সাজিয়াছিল। বাল্মীকি প্রতিভা নামের সেই ইতিহাসটুকু রহিয়া গিয়াছে। হার্বার্ট স্পেন্সরের একটা লেখার মধ্যে পড়িয়াছিলাম যে সচরাচর কথার মধ্যে যেখানে একটু হৃদয় আবেগের সঞ্চার হয় সেখানে আপনি কিছু না কিছু সুর লাগিয়া যায়। বস্তুত রাগ, দুঃখ, আনন্দ, বিস্ময় আমরা কেবলমাত্র কথা দিয়ে প্রকাশ করি না, কথার সঙ্গে সুর থাকে। এই কথাবার্তার আনুষাঙ্গিক সুরটারই উৎকর্ষ সাধন করিয়া মানুষ সঙ্গীত পাইয়াছে। স্পেন্সরের এই কথাটা মনে লাগিয়াছিল। ভাবিয়াছিলাম এই মত অনুসারে আগাগোড়া সুর করিয়া নানা ভাবকে গানের ভেতর দিয়া প্রকাশ করিয়া অভিনয় করিয়া গেলে চলিবে না কেন? আমাদের দেশে কথকতায় কতকটা এই চেষ্টা আছে। তাহাতে বাক্য মাঝে মাঝে সুরকে আশ্রয় করে, অথচ তাহা তাল মান সঙ্গত রীতিমতো সঙ্গীত নহে। ছন্দ হিসাবে অমিতাক্ষর ছন্দ যেমন, গান হিসাবে এও সেই রূপ। ইহাতে তালের কড়াক্কর বাঁধন নাই, একটা লয়ের মাত্রা আছে। ইহার একমাত্র উদ্দেশ্য কথার ভেতরকার ভাবাবেগকে পরিস্ফুট করিয়া তোলা, কোনো বিশেষ রাগিনী বা তালকে বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে। বাল্মীকি প্রতিভায় গানের বাঁধন সম্পূর্ণ ছিন্ন করা হয় নাই, তবু ভাবের অনুগমন করিতে গিয়া তালটাকে খাটো করিতে হইয়াছে। অভিনয়টাই মুখ্য হওয়াতে এই তালের ব্যতিক্রম শ্রোতাদিগকে দুঃখ দেয় না। বাল্মীকি প্রতিভার গান সম্বন্ধে এই নতুন পন্থায় উৎসাহ বোধ করিয়া এই শ্রেণীর আরও একটি গীতিনাট্য লিখিয়াছিলাম, তাহার নাম কালমৃগয়া। দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্রবধ তাহার নাট্য বিষয়। তেতলার ছাদে স্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল। ইহার করুণ রসে শ্রোতারা অত্যন্ত বিচলিত হইয়াছিলেন। পরে এই গীতিনাট্যের অনেকটা অংশ বাল্মীকি প্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম বলিয়া ইহা গ্রন্থাবলীর মধ্যে প্রকাশিত হয় নাই। ইহার অনেক কাল পরে মায়ার খেলা বলিয়া আর একটি গীতিনাট্য লিখিয়াছিলাম, কিন্তু সেটা ভিন্ন জাতের জিনিস। তাহাতে নাট্য মুখ্য নহে, গীতই মুখ্য। বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া যেমন গানের সূত্রে নাট্যের মালা, মায়ার খেলা তেমনি নাট্যের সূত্রে গানের মালা। ঘটনাস্রোতের পরে তাহার নির্ভর নহে, হৃদয়াবেগই তাহার প্রধান উপকরণ। বস্তুত মায়ার খেলা যখন লিখিয়াছিলাম তখন গানের রসেই সমস্ত মন অভিষিক্ত হইয়াছিল। বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া সে উৎসাহে আর কিছু রচনা করি নাই। এই দুটি গ্রন্থে আমার সেই সময়কার একটি সঙ্গীতের উত্তেজনা প্রকাশ পাইয়াছে। জ্যোতিদাদা তখন প্রত্যহই প্রায় সমস্ত দিন ওস্তাদি গানগুলোকে পিয়ানো যন্ত্রের মধ্যে ফেলিয়া তাহাদিগকে যথেচ্ছা মন্থন করিতে প্রবৃত্ত ছিলেন। তাহাতে ক্ষণে ক্ষণে রাগিণীগুলির এক একটি অপূর্ব মূর্তি ও ভাবব্যঞ্জনা প্রকাশ পাইত। যে সকল সুর বাধা নিয়মের মধ্যে মন্দ গতিতে দস্তুর রাখিয়া চলে, তাহাদিগকে প্রথা বিরুদ্ধ বিপর্যস্তভাবে দৌড় করাইবা মাত্র সেই বিপ্লবে তাহাদের প্রকৃতিতে নূতন নূতন অভাবনীয় শক্তি দেখা দিত এবং তাহাতে আমাদের চিত্তকে সর্বদা বিচলিত করিয়া তুলিত। সুরগুলো যেন নানা প্রকার কথা কহিতেছে, এইরূপ আমরা স্পষ্ট শুনিতে পাইতাম। আমি ও অক্ষয়বাবু অনেক সময়ে জ্যোতি দাদার সেই বাজনার সঙ্গে সঙ্গে সুর কথা সংযোজনের চেষ্টা করিতাম। কথাগুলি যে সুপাঠ্য হইত তাহা নহে, তাহারা সেই সুরগুলিকে বাহনের কাজ করিত।
এইরূপ একটি দস্তুর ভাঙা গীত বিপ্লবের প্রলয়ানন্দে এই দুটি নাট্য লেখা। এই জন্য ইহাদের মধ্যে তাল বেতালের নৃত্য আছে এবং ইংরেজি বাংলার বাছবিচার নাই। আমার অনেক মত ও রচনা রীতিতে আমি বাংলাদেশের পাঠক সমাজকে বারংবার উত্ত্যক্ত করিয়া তুলিয়াছি, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সঙ্গীত সম্বন্ধে উক্ত দুই গীতিনাট্যে যে দুঃসাহসিকতা প্রকাশ পাইয়াছে তাহাতে কেহই কোনো ক্ষোভ প্রকাশ করেন নাই এবং সকলেই খুশি হইয়া ঘরে ফিরিয়াছেন। বাল্মীকি প্রতিভায় অক্ষয়বাবুর কয়েকটি গান আছে এবং ইহার দুইটি গানে বিহারী চক্রবর্তী মহাশয়ের শারদাম মঙ্গল সঙ্গীতের দুই এক স্থানের ভাষা ব্যবহার করা হইয়াছে। এই দুটি গীতিনাট্যের অভিনয়ে আমি প্রধান পদ গ্রহণ করিয়াছিলাম। বাল্যকাল হইতেই আমার মনের মধ্যে নাট্য অভিনয়ের শখ ছিল। আমার দৃঢ় বিশ্বাস ছিল এই কার্যে আমার স্বাভাবিক নিপুণতা আছে। আমার এই বিশ্বাস অমূলক ছিল না, তাহার প্রমাণ হইয়াছে। নাট্যমঞ্চে সাধারণের সম্মুখে প্রকাশ হইবার পূর্বে জ্যোতিদাদার এমন কর্ম আর করব না প্রহসনে আমি অলীকবাবু সাজিয়াছিলাম। সেই আমার প্রথম অভিনয়। তখন আমার অল্প বয়স, গান গাহিতে আমার কণ্ঠের ক্লান্তি বা বাধামাত্র ছিল না। তখন বাড়িতে দিনের পর দিন, প্রহরের পর প্রহর সঙ্গীতের অবিরল বিগলিত ঝর্ণা ঝরিয়া তাহার শিকড় বর্ষণে মনের মধ্যে সুরের রামধনুকে রং ছড়াইয়া দিতেছে। তখন নবযৌবনের নব নব উদ্দাম নূতন নূতন কৌতূহলের পথ ধরিয়া ধাবিত হইতেছে। তখন সকল জিনিসই পরীক্ষা করিয়া দেখিতে চাই, কিন্তু যে পারিব না এমন মনেই হয় না। তখন লিখিতেছি, গাহিতেছি, অভিনয় করিতেছি, নিজেকে সকল দিক দিয়েই প্রচুরভাবে ঢালিয়া দিতেছি। আমার সেই 20 বছরের বয়সটাতে এমনি করিতেই পদক্ষেপ করিয়াছি। সেদিন এই যে আমার সমস্ত শক্তিকে এমন দুর্দাম উৎসাহে দৌড় করাইয়াছিলেন, তাহার সারথি ছিলেন জ্যোতিদাদা। তাহার কোনো ভয় ছিল না। যখন নিতান্তই বালক ছিলাম তখন তিনি আমাকে ঘোড়ায় চড়াইয়া তাহার সঙ্গে ছুট করাইয়াছেন। আনাড়ি সওয়ার পড়িয়া যাইব বলিয়া কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করেন নাই। সেই আমার বাল্য বয়সে একদিন শিলাইদহে যখন খবর আসিল যে গ্রামের বনে একটা বাঘ আসিয়াছে, তখন আমাকে তিনি শিকারে লইয়া গেলেন। হাতে আমার অস্ত্র নাই, থাকিলেও তাহাতে বাঘের চেয়ে আমারই বিপদ ভয় বেশি। বনের বাহিরে জুতা খুলিয়া একটা বাঁশ গাছের আধা কাঁটা কঞ্চির উপর চড়িয়া জ্যোতিদাদার পেছনে কোনো মতে বসিয়া রহিলাম। অসভ্য জন্তুটা গায়ে হাত তুলিলে তাহাকে যে 2-1 ঘা জুতা কষাইয়া অপমান করিতে পারিব সে পথও ছিল না। এমনি করিয়া ভিতরে বাহিরে সকল দিকেই সমস্ত বিপদের সম্ভাবনার মধ্যেও তিনি আমাকে মুক্তি দিয়াছেন। কোনো বিধি নিষেধকে তিনি ভ্রুক্ষেপ করেন নাই এবং আমার সমস্ত চিত্তবৃত্তিকে তিনি সংকোচ মুক্ত করিয়া দিয়াছেন। 2. বাল্মীকি প্রতিভায় একটি নাট্য কথাকে গানের সূত্র দিয়া গাঁথা হয়েছিল। মায়ার খেলায় গানগুলিকে গাঁথা হয়েছিল নাট্যসূত্রে। একটা সময় এসেছিল যখন আমার গীতিকাব্যিক মনোবৃত্তির ফাঁকের মধ্যে মধ্যে নাট্যের উঁকি ঝুঁকি চলছিল। তখন সংসারের দেউড়ি পার হয়ে সবে ভিতর মহলে পা দিয়েছি। মানুষে মানুষে সম্বন্ধের জাল বুননিটাই তখন বিশেষ করে ঔৎসুক্যের বিষয় হয়ে উঠেছিল। বাল্মীকি প্রতিভাতে দস্যুর নির্মমতাকে ভেদ করে উচ্ছ্বসিত হল তার অন্তর্গূঢ় করুণা। এইটি ছিল তার স্বাভাবিক মানবত্ব, যেটা ঢাকা পড়েছিল অভ্যাসের কঠোরতায়। একদিন দ্বন্দ্ব ঘটল। ভিতরকার মানুষ হঠাৎ এলো বাইরে। প্রকৃতির প্রতিশোধেও এলো দ্বন্দ্ব। সন্ন্যাসীর মধ্যে চিরকালের যে মানুষ প্রচ্ছন্ন ছিল তার বাঁধন ছিঁড়ল। কবির মনের মধ্যে বাজছিল মানুষের জয়গান। মায়ার খেলায় গানের ভিতর দিয়ে অল্প যে একটুখানি নাট্য দেখা দিচ্ছে সে হচ্ছে এই যে প্রমোদা আপনার স্বভাবকেই জানতে পারেনি অহংকারে। অবশেষে ভেতর থেকে বাজল বেদনা, ভাঙল মিথ্যে অহংকার, প্রকাশ পেল সত্যকার নারী।
মায়াকুমারীদের কাছ থেকে এই ভৎসনা কানে এলো, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা। রথীন চক্রবর্তী সম্পাদিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাল্মীকি প্রতিভার নাট্যচিন্তা আমরা পাঠ শেষ করলাম। এখান থেকে আমরা যে কয়টি বিষয় জানলাম সেটি হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য বই থেকেও আমরা জেনেছি যে জ্যোতি দাদা তিনি ছিলেন ওনার অনেক বড় একজন মেন্টর, এবং সেই ছোটবেলা থেকে শৈশব, কিশোর এবং যৌবনেও যতীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ছিল ভীষণ রকম। তো সেই জ্যোতি দাদাই ওনাকে, ওনার নিজের মনের মধ্যে যে বিশ্বাস ছিল যে উনি ভালো অভিনয় করতে পারবেন, সেই বিশ্বাসটাকে আরো জাগ্রত করে দিয়েছিলেন, সাহসী করে দিয়েছিলেন বিভিন্ন বাস্তব ঘটনা এবং সাহিত্যকর্মে এবং তার রচনায়, তার সুর অলঙ্কারে সকল ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে করে তুলেছিলেন সাহসী। আর আমাদের নাটকে সঙ্গীতের যে ব্যবহার, সেই ব্যবহারের বিষয়টিও এই বাল্মীকি প্রতিভার নাট্যচিন্তা পাঠ করে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে নাটকের প্রয়োজনে গীত, সুর, ছন্দ, লয়, এবং কখনো কখনো গীত, সুর, ছন্দ, লয়, নৃত্য এগুলো থাকে মূল প্রায়োরিটি, বাকিটা অভিনয়টা শুধু আঙ্গিক যুক্ত হয় সেই নৃত্যনাট্যকে সমৃদ্ধ করে তুলতে। এবং এই যে বিভিন্ন সুরের সংমিশ্রণ আমরা যেটা আমাদের নাটকের মিউজিকে ব্যবহার করি বা সঙ্গীতে ব্যবহার করি, সেই সংমিশ্রণটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি প্রতিভাতেও ঘটিয়েছেন। অর্থাৎ এই যে ইউরোপিয়ান মিউজিকের সাথে যে ক্লাসিক্যাল বা অক্ষয়বাবু তৈরি করা মিউজিক, যতীন্দ্রনাথ ঠাকুরের পিয়ানো বাজানো, সবকিছুর সংমিশ্রণ ঘটেছে এই বাল্মীকি প্রতিভাতে। এবং একটি নাটকের ছাপ আরেকটি নাটক কালমৃগয়াতে, তারপর মায়ার খেলাতে যে পড়েছে, সেটিও তিনি অকপটে স্বীকার করে গেছেন। অর্থাৎ একজন লেখক যখন তার লেখা লিখতে থাকেন, তখন অন্যান্য লেখার চিন্তার একটি প্রচ্ছন্ন ছাপ পরবর্তী লেখাগুলোতেও যে থাকে, সেই বিষয়টিও আমরা আজ এই বাল্মীকি প্রতিভা সম্পর্কিত নাট্যচিন্তা পাঠ করে জানতে পারলাম। আমরা আসলে এভাবেই সমৃদ্ধ হব এবং আমাদের থিয়েটারকে অনেক সমৃদ্ধ করে তুলব। 2025 সালে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন জায়গাতে নাটক হবে মঞ্চায়িত, সংস্কৃতি এবং সাংস্কৃতিক চর্চা হবে বাংলাদেশের সকলখানে। মানুষের মন হয়ে উঠবে মনোরম, মানুষের মন ভালো লাগায় মুগ্ধ হয়ে থাকবে, সকল ধরনের হিংসা বিদ্বেষ ভুলে যাবে। এইটাই আমাদের প্রার্থনা। 2025 সাল সবার জন্য অনেক সুখকর হোক।